উইকে আপনাদের দলের দুই নেতার গাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেটি নিয়ে আপনি কি বলবেন? প্রথমত বিষয়টা হচ্ছে যে এই এক্ষুনি আপনারা দেখালেন প্রতিবেদনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে এরকমভাবে রাহুল গান্ধী করা হয়েছে। হ্যাঁ, আর রাহুল গান্ধী এটা কারা কন্ডাক্ট করেছে? এটা ইলেকশন কমিশনের আন্ডারে হয়েছে ব্যাপারটা। এবং একটা তথ্য বলে দেওয়া খুবই প্রয়োজন যে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে এই যে বিভিন্ন জায়গায় সিজার হচ্ছে তাতে এখনও অবধি প্রি ইলেকশন ফেজে 4,650 কোটি টাকা কিন্তু উদ্ধার করেছে এই বিভিন্ন এজেন্সিগুলো। এগুলো অলরেডি আমার কাছে ডকুমেন্ট রয়েছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত সেই ডকুমেন্ট রয়েছে। সেখানে পার ডে দেখা যাচ্ছে 100 কোটি টাকার ওপরে সিজ করা হচ্ছে। এটা আপনারাই প্রতিবেদনে দেখালেন যেটা রুটিন সার্চ। এটা নিয়ে এত লাফালাফি করার কোনো প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। ইলেকশন কমিশন যার চপার হোক যা হোক সার্চ করার প্রয়োজন মনে করবে তারা করতেই পারে, দে শুড গো অ্যাহেড। আরেকটা জিনিস বলি যে কিন্তু তৃণমূল বা বিরোধীরা তো এর মধ্যে রাজনীতি দেখছে, পুরো রাজনীতি দেখছে। এটা নিয়ে আলোচনা হয় তাহলে বোধহয় এটা নিয়েও আলোচনা হওয়া দরকার যে এখান থেকে কলকাতা থেকে হলদিয়া যেতে চপার অনেক রকম ভাবে যাওয়া যায়। রিকশা করে যাওয়া যেতে পারে, রিকশা করে বেশি সময় লাগলে গাড়ি করে যাওয়া যেতে পারে। আমাদের কাছে একটা তথ্য এসেছে সকাল থেকে দেখাচ্ছি যে টাকাগুলো 75 বছরে এই রাজ্যে সবথেকে বেশি সিজ হয়েছে। একটা লটারি সংস্থা ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে, কিন্তু ইলেকটোরাল বন্ডে দিয়েছে বুঝলাম, তার সঙ্গে ওই লটারি সংস্থা থেকে তৃণমূল কংগ্রেসের কোন কোন নেতার কারো স্ত্রী চন্দনদাও তো একই প্রশ্ন করলো, চন্দন চট্টোপাধ্যায় তো একই প্রশ্ন করলো। অনুব্রত মণ্ডলের কন্যা একদম ঠিক কথা বলেছেন। ওকে, আমি কৃষ্ণানু, আমাদের একটা তথ্য এসেছে 75 বছরে সর্বাধিক সিজ হয়েছে এখান থেকে টাকা। দক্ষিণ কলকাতা হচ্ছে সবথেকে শীর্ষে। এক মিনিট, আমি আসছি। প্রথমে বলে রাখি, যে লটারি কোম্পানির কথা হচ্ছিল তার ছেলে 2 বছর আগে বিজেপি জয়েন করেছে। যাই হোক, এবার আসি যে সিজার নিয়ে। ভালো হলো এই প্রশ্নটা উঠলো, সেই কারণেই তো বলছে কমিশন যে কপ্টারে তল্লাশি হবে। এক মিনিট। আজকে যদি এই সিজার লিস্ট দেখি যে কোন রাজ্যতে সব থেকে বেশি হয়েছে, তাহলে 1 নম্বরে হচ্ছে রাজস্থান। কটা লোকসভা সিট? 25টা। কত বাজেয়াপ্ত হয়েছে? 778 কোটি টাকা। দ্বিতীয়তে কে আছে? গুজরাট, মাত্র 26টা লোকসভা সিট। বাংলা অনেক তালিকায়, এমনকি দিল্লি 7টা মাত্র লোকসভা সিট, সেখানেও বাংলা থেকে অনেক অনেক গুণ। বাংলা তালিকাতে এটাই বলছি তো, এই যে একটু আগে হচ্ছিল ওয়ান নেশন ওয়ান ভোট, এই যে ওয়ান নেশন ওয়ান ভোটের মধ্যে যেটা লুকিয়ে আছে যে প্রধানমন্ত্রী বেছে বেছে ওই একজন সাংবাদিককে ইন্টারভিউ দেবেন, কেন কি তার সাথে সেটেলমেন্টটা ভালো আছে। এই ওয়ান নেশন বলছিলাম যে ডাইভার্সিটিকে অ্যাড্রেস করবে না। একটু আগে দেখলাম বিরোধী দলনেতা বললেন দেশের এক আইন, উনি জানেন না দেশের ডাইভার্সিটিটা এমন, দেশে এক আইন নয়, অনেক ক্ষেত্র আছে যে অঞ্চল বিশেষে, কাস্ট বেসিসে, অনেক শিডিউল কাস্ট এলাকা আছে, শিডিউল 6 আছে দেশে, সেখানে আইন আলাদা। জনতার আরো একটা প্রশ্ন রয়েছে, তাদের প্রশ্নটা নিয়ে নি প্লিজ। অনেক জায়গায় ট্রাইবাল আইন আছে যেখানে এসটি কমিউনিটির জন্য আইন আলাদা। এই কথা বিরোধী দলনেতা বলেননি, সেই প্রেক্ষাপটে বলেননি। আপনি বুঝতে পারেননি, সেটা আপনার অক্ষমতা কৃষ্ণানুদা। তুমি বলবে আপনার অক্ষমতা আপনি বুঝতে পারেননি। তুমি তো অনেক কিছু বুঝতে পারবে, তাই তোমাকে আটকাই না। ওকে প্লিজ, উনি ওকে ঠিক আছে ধর্ম কুল আমার এই অসভ্যতা না না ঠিক আছে কুল ওকে প্লিজ এখানে রাখো জনতা শেষ করো চন্দন দাস যে নিজের ওয়াননেস। আজকে সজল বাবুকে এই জন্যে বরানগরের মানুষ বলছে ভারতীয় ঝগড়া পার্টি, কেন কি সব জায়গায় গিয়ে ঝগড়া করছে। এবং সজলদাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি। সজলদা যেই ব্যবহারটা এরকম টিভি আলোচনাতে এতদিন আমাদের সাথে করেছে, যেটা এখন বিজেপি প্রতিনিধি এখানে করছে, এটাই মানুষের সাথে ওকে। জনতার প্রশ্ন, আমার প্রশ্ন বিজেপিকে। আচ্ছা, বিজেপি কোন নেতার হেলিকপ্টার যদি আয়কর দপ্তর সার্চ করে তাতে কি আপনার কোনো প্রবলেম হবে? কোনো আপত্তি নেই, আমি আবার বলছি করবে কি সেটাই হচ্ছে প্রশ্ন। প্লিজ 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 উদ্দেশ্যে বিজেপির প্রশ্ন, বিজেপির কাছে প্রশ্ন। ওকে অব্র প্লিজ ক্যারি অন। পরিষ্কার বলছি, ঠিক আছে, ইলেকশন কমিশন যদি মনে করে একটা एग्जांपल দাও। তুমি তখন কেন বলছি যে বিজেপির হয়ে গেছে আমিও তো চেয়েছিলাম ওর থেকে এই কথাটা, এই কথাটাই তো বলছি তো সেটা হয়ে গেছে। এত কাজ হচ্ছে কেন তোমার? এটাই বলছি, অব্র বলো আবার বলছি, প্রশ্নের যদি কোনো বিজেপি নেতার চপার ধরো ঝগড়া নিয়ে এরকম ভাবে প্রেক্ষাপট হলো যে চপার নিয়ে সে এরকম কোথাও গেছে বা যাচ্ছে ইলেকশনের জন্য এবং সেখানে চেক হলো, তাদের কোনো আপত্তি নেই,
কোনো আপত্তি নেই। এরকম স্বয়ং প্রধানমন্ত্রী- তেলে বেগুনে কোনো বিজেপি মুখপাত্র জ্বলে উঠবে না। তাহলে প্রধানমন্ত্রী- চন্দন দা, বলছি। চন্দন ঘোষ চৌধুরী, রাহুল গান্ধীর চপারেও আজকে নীলগিরিতে সেখানে নির্বাচন কমিশন তল্লাশি চালিয়েছে। নির্বাচন কমিশন বলছে এটা রুটিন, এতে কোনো অসুবিধা নেই। দেখো, একটা কথা তো এখানে পরিষ্কার, যদি নির্বাচন কমিশন মনে করে যে কোথাও তল্লাশি চালাবে তার নিজের এখতিয়ারের মধ্যে আয়কর দপ্তরকে দিয়ে করতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে তুমি খুব ভালো করে জানো যেসব স্টেটগুলো থেকে, যেটা কিষাণুও বলছিল, যেসব স্টেট থেকে হাইয়েস্ট সিজিং হয়েছে, সিজার করা হয়েছে ক্যাশ, সেখানে কিন্তু বেশিরভাগ স্টেটগুলো বিজেপি। দ্যাটস ওয়ান পয়েন্ট। একটা কথা তোমাকে বুঝতে হবে যে চপারগুলোকে স্পেসিফিকলি তুমি দেখো, বিরোধীদের চপার পরপর দুটো ঘটনা, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটা স্বয়ং রাহুল গান্ধী। মানে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্যান্য যেসব মিনিস্টার্সরা বা অন্যান্য বিজেপি নেতারা তারা ব্যাপক চপার ইউজ করে সারা ভারতবর্ষে, এই প্রশ্নটা তো আসেনি। আরেকটি কথা আমি এখানে বলে শেষ করি, এখানে কোনো কনফিউশন একদম। সেটা হচ্ছে যে শর্ট ডিস্টেন্স ফ্লাইং এর যে কথাগুলো বললো, সেটা কোনো পার্টি যদি মনে করে 2 কিলোমিটার চপারে যাবে, যেতে পারে। প্রধানমন্ত্রী তো ইভেন প্যারেড গ্রাউন্ডে আসেন হেলিকপ্টার করে দমদম এয়ারপোর্ট থেকে। এই তো প্রশ্ন। ওকে, স্বাভাবিক। চন্দন চট্টোপাধ্যায় মাঝে মধ্যে আপনারা বলেন যে বাইনারি, আপনারা মাঝে মধ্যেই বলেন বাইনারি। এখানে তো বাইনারি তৈরির বিষয় নেই, এখানে কংগ্রেসেরও হলো, তৃণমূলেরও হলো। না, আরো ভালো বাইনারি। আমি জিজ্ঞেস করি, আচ্ছা এই বিজয় মালিয়া আর মেহুল চোকসি ওরা যখন দেশ থেকে চলে গেছিলেন, একজন 11,000 কোটি টাকা, তখন ওনাকে চেক করেছিলেন এয়ারপোর্টে? এই মোদিজির হাতেই তো ক্ষমতা ছিল, ওটা কারণ নয়। আর এই সজল ঘোষের ঘোড়া নিয়ে বলছেন, তো আমি বলছি পশ্চিমবাংলায় খুব বাজে অনেক কিছুর সঙ্গে নতুন একটা কালচার তৈরি হয়েছে। প্রার্থীরা ঘুরতে বেরোচ্ছে, লোকে অন্য দলের প্রার্থীরা তার মধ্যে টপকে পড়ে বিভিন্ন ধরনের কথা কাটাকাটি করে। এটা ঠিক না। এটা যদি হয় তাহলে মোদিজিকে দেখলে আমরা বলবো তো 15 লাখ বাপাস দো, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে বলবো রোজ ভ্যালি, সৌগত রায়কে দেখে বলবো থ্যাংক ইউ। ওকে, এটা কোনো কালচার হতে পারে? তৃণমূলকে প্রশ্ন, জনতা তৃণমূলকে প্রশ্নকার। আমার প্রশ্ন তৃণমূলকে। ভোটের আগে তো নির্বাচন কমিশনার বলেছিল যে ভোটের ব্যবহৃত যে হেলিকপ্টারগুলো সেগুলোতে তল্লাশি চালাতে পারেন, কিন্তু আপনাদের আপত্তি কেন? আমাদের আপত্তি নয় তো। কে বলেছে আপনাকে আমাদের আপত্তি? আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপত্তি করেছেন, উনি সরকার বলেছেন ওয়েলকাম, স্বাগতম, তারা 1000বার চেক করতে পারে। আমাদের আপত্তিটা হচ্ছে ইনকাম ট্যাক্স যেটা করেছিল, যে ট্রায়াল রানের সময় তারা বলেছিল আমরা ট্রায়াল রান করার অনুমতি দেব না। আমাদের কোনো সার্চ সিজন নিয়ে আপত্তি নয়, আমাদের বলছে নির্বাচন কমিশন বা আইটি ডিপার্টমেন্টের এখতিয়ার নেই যে হেলিকপ্টারের ট্রায়াল রানকে আটকে দেওয়া, এটাতে আমাদের আপত্তি। ওকে, কোনো এবার আপত্তি। কেন্দ্রীয় এজেন্সির বারবার তৃণমূল ইস্যু করার চেষ্টা করছে যে ভোটের আগে কেন বারবার আয়কর হানা, কেন বারবার ইডি হানা, কেন বারবার সিবিআই হানা, আবার এই চপারে তল্লাশি তৃণমূলকে সাহায্য করে দেবে না তো? অয়নদা, তৃণমূলের যে নির্বাচন লড়াটা এটা খুব হাস্যাস্পদ। কেন আমি বলছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এখন কিন্তু অল ইন্ডিয়া দল নেই। অল ইন্ডিয়া দল হওয়ার জন্য স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া দরকার। তার মধ্যে একটা হচ্ছে 4টে রাজ্যের নির্বাচন লড়ে কয়েক % ভোট আনতে হয়। এবার আপনারা যদি দেখেন নির্বাচনে কটা রাজ্যে তৃণমূল কংগ্রেস লড়ছে দেখতে পাবেন। পশ্চিমবঙ্গে সবকটা আসনে লড়ছে, আসামে লড়ছে, মেঘালয়ে লড়ছে এবং উত্তরপ্রদেশে লড়ছে একটা সবার সঙ্গে গাঁটছড়া বেঁধে। এটা কেন করছে? অসম লড়াই তারা জিতবে না তাও জানে। অল ইন্ডিয়া ট্যাগটা যদি কোনো রকমে ফেরত আসে, এবার আমি বলছি, এবার এটা তো দেশের ইলেকশন, দেশ চালানোর ইলেকশন, এদের কোনো ম্যানিফেস্টোতে কিছু এমন আপনারা দেখতে পেয়েছেন যে দেশের হিতের কোনো কথা বলছে? সেই নিয়ে কোনো আলোচনা নেই কিন্তু প্রশ্নের উত্তর খালি কোন কার চপার কে ইসির তত্ত্বাবধানে সার্চ করলো ইডি, এটা নিয়ে ডিসকাশন হতে পারে না, বা আইটি সার্চ করলো। তৃণমূল কংগ্রেস এইগুলো নিয়ে কথা বলে যাচ্ছে প্রত্যেকদিন, কিন্তু এরা কি একবারও বলছে যে দেশের জন্য তাদের কি এরকম ডেভেলপমেন্টাল নীতি আসছে? আর বলছে না কিন্তু। এইটা আমার ক্যাটাগরিক্যাল ব্যাপার। আমি চপার নিয়ে অলরেডি আগে উত্তর দিয়েছি, আমি আবার বলছি অপ্রাসঙ্গিক ব্যাপার। এই নিয়ে সকাল থেকে কেন্দ্রীয় এজেন্সির হানা অপ্রাসঙ্গিক, আয়কর তল্লাশি অপ্রাসঙ্গিক, সে অপ্রাসঙ্গিক বিষয় আবার প্রাসঙ্গিক হয়ে যাবে না তো সাধারণ মানুষের কাছে? এটাই আমার প্রশ্ন ছিল। দেখুন, এই যে ঝড়ে বিধ্বস্ত, টর্নেডোতে বিধ্বস্ত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সেখানে নির্বাচন কমিশন কি জানিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী, আর শুভেন্দু আজকে কি দাবি করলেন বিরোধী দলনেতা, দেখুন। 31শে মার্চ ভয়ঙ্কর ঝড় হয় উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 4-5 মিনিটের ঝড়ে সব তছনছ। এ নিয়ে রাজ্য রাজনীতিতেও ঝড় ওঠে। 1 মিনিটের ব্যাপার, ওদের বাড়িটা বানানোর জন্য বাংলার বাড়িতে আমাদের যে 1,20,000 টাকা প্রভিশন আছে সেইটা ওদের দিকে দিন। অনেক দিন হয়ে গেল, কিন্তু ওরা বলেছে এক্সিস্টিং যা
তৃণমূল দাবি করে দুর্গতদের জন্য বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন। সেই অনুমতির তোয়াক্কা না করেই ঝড়ে বিধ্বস্তদের বাড়ি তৈরির জন্য টাকা দেবে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, পারমিশন করা আছে আগেই। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করবো, আমি গর্বিত হব। এ নিয়েই এবার আসরে বিরোধী দলনেতা। সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি একটি চিঠি পোস্ট করেন। রাজ্য সরকারের উদ্দেশ্যে কমিশনের চিঠি, তারিখ 9 এপ্রিল। এই চিঠি পোস্ট করে শুভেন্দু অধিকারীর দাবি, 9 এপ্রিলই আর্থিক সাহায্য, বাড়ি তৈরির অনুমতি দেয় নির্বাচন কমিশন। 9 তারিখে পারমিশন পেয়েছে আর 12 তারিখে বাজার গরম করছে। পাল্টা তৃণমূল বলছে কমিশনের চিঠিতে বাড়ি তৈরির কোনো অনুমতিই তো দেওয়া হয়নি। কি টুইট করেছে আগে দেখুন। ইলেকশন কমিশনের যে নোটিফিকেশনটা উনি অ্যাটাচ করেছেন তাতে লেখা রয়েছে দি কম্পেনসেশন অ্যাজ পার এক্সিস্টিং রেট। এক্সিস্টিং রেট কি? যদি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে সেক্ষেত্রে ক্ষতিপূরণ 5,000, আর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত যারা সেক্ষেত্রে ক্ষতিপূরণ 20,000। তো নতুন বাড়ির ক্ষেত্রে তো আমি 1,20,000 টাকা দিতে চাই, সেখানে 5,000 আর 20,000 কি হবে? তো আমরা যে দাবিটা করেছিলাম সেই দাবিটা মান্যতা রেখে তারা ইলেকশন কমিশনের হয়ে কথা বলতে গিয়ে এটা সেলফ গোল করেছে, আত্মঘাতী। যে চিঠিটার কথা আপনারা বলছেন সেখানটাতে এদের বিষয়টা দেখবেন, যেটা সিইওর অফিস দিচ্ছে, ব্রিজ অমুক তমুক, এতখানি ব্রিজের কেবল, এতগুলো বাড়ি, ডিটেলসটা কিন্তু লিখেছে সাবজেক্টে। এবার এই সাবজেক্টের বিষয়ে বলছে যে সিইওর চিঠিটা আমরা পাঠাচ্ছি, এই আমরা নির্বাচন ইসিআই এর চিঠি আপনাদের এনক্লোজ করে পাঠাচ্ছি, এটাই আপনারা ধরে নিন। সেখানে এইসব বিষয়গুলো কোথায় আছে আপনারা দেখান। নিউজ 18 বাংলা। আসনের মহাসংগ্রাম আর কয়েকদিন পরে 19 তারিখ থেকে শুরু, আর তার আগে তো এ রাজ্যে রাজনৈতিক চর্চা হবেই। কিন্তু এ নিয়ে প্রথম প্রশ্ন কার? আমার প্রশ্ন বিজেপিকে। ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দিচ্ছে রাজ্য সরকার, তো এটা কি আপনাদের কোনো ব্যাকফুটে ঠেলে দিতে পারে? দেখো, প্রথমেই আমি বলি যে মিথ্যাচারটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। সেটা হচ্ছে এক্স গ্রাসিয়া, যেটা একটা টাকা দেওয়ার একটা জায়গা রয়েছে, সেটাতে কিন্তু কত এক্স গ্রাসিয়া যা টাকা ক্ষতিপূরণ দেবে এটার কোনো স্পেসিফিক রেট কিন্তু নেই। এটা অন দ্য টোটাল প্রেরোগেটিভ অফ দ্য গভর্নমেন্ট। রাজ্য সরকার ঠিক করবে যে তারা কত টাকা দেবে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল বলছেন, বলছেন 20,000 টাকা, 5,000 টাকা। ভুলটা আপনি কম করে বলছেন, মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। আমি বলছি আমাদের রাজ্যে মানে ওই চুল্লু মদ খেয়ে মারা গেলে 2 লাখ টাকা দেয়, আর ওই ঝড়ে বাড়িগুলো পুরো একদম লন্ডভন্ড হয়ে গেল, তারপর 1,20,000 টাকা দিচ্ছে। ঠিক আছে, তাও দিচ্ছে তো দিচ্ছে কোথায়? ইলেকশন কমিশনের নামে মিথ্যা কথা বলে রাজনৈতিক ডিভিডেন্ড তুলে লোকগুলোকে রাস্তায় বসিয়ে রেখে আমাদের সময় শেষের দিকে ভাবো তোমরা কোন জায়গায় গেছে? মিথ্যা কথা বলা হচ্ছে, দেখলেই তো হয়ে যায়। হ্যাঁ, সত্যি কে বলছে আর মিথ্যাচার বিজেপি কিভাবে করছে এটা তো ওই বিজ্ঞপ্তিটা দেখলেই হয়ে যায়। কিন্তু পরিষ্কার ইলেকশন কমিশন থেকে বলেছিল যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের 20,000, যারা কম ক্ষতিগ্রস্ত তাদের 5,000। তো তারপরে আমরা বলেছি আপনারা ব্যবস্থা নিন, কারণ কি এটা পর্যাপ্ত নয়। তো এটা তো নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিটা দেখলেই পরিষ্কার হয়ে যায় কে মিথ্যা কথা বলছে। সেই নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিটাই তো শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন আজকে। উনি যেটা হাইড করেছেন ওটা, উনি ওই অ্যামাউন্ট গুলোকে হাইড করে ওটা করেছেন। আমাদের তো এটাই বলছে নির্বাচন কমিশনের দাবি, নির্বাচন কমিশনের ইয়ে আছে ওতে তৃণমূল বলছে উনি বলেছেন দিতে পারে, কত দিতে পারে সেই পরে পাতাটা দেখান না। তাহলে কি এটাও কমিশনের রাজনীতি? কমিশন রাজনীতি করছে? একদমই না। দেখো, যেটা অভিযোগ করছে ঝড় এলেই ঝেড়ে দেয় তৃণমূল কংগ্রেস, এটা সবাই জানে। তেরপল, বালি, পয়লা যা যা পারবে, ঝড় এলে এদের খুব আনন্দ হয়, ঝেড়ে দেয়, এটা ঠিক। কিন্তু আবার উল্টোটা ভাবো, একসময় বামফ্রন্ট সরকার যখন ছিল তখন এই মমতা ব্যানার্জি চিঠি লিখতেন টাকা পাঠাবেন না পশ্চিমবাংলা, এখন ওরা ভুলে গেছেন। যাই হোক, কিন্তু বিজেপি ইলেকশন কমিশনের চিঠি শুভেন্দু অধিকারী কোত্থেকে পেলেন? চিঠিটা তো লিখছেন টিএমসি কে। আমি কি ভুল বলছি? টিএমসি কে যেটা লিখছে আর সেই চিঠিটা পাঠাচ্ছেন কি শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে শেষ করব চন্দনদা 30 সেকেন্ড প্লিজ। ওকে চন্দনদা বলে দিলেন জোটচন্দ্রকে এরকম ফলস পজিশনে ফেলছে। একটা জিনিস দেখুন, টিচার্সরা আমি খুব অল্পতেই বলবো, এটা একদম স্বাভাবিক।
যদি ইলেকশন চলে, ইভেন মডেল কোড অফ কন্ডাক্ট চলে, তথাপি ডিজাস্টার তো ডিজাস্টারই হয়, প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয়। এখানে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের প্রথম ডিরেক্টিভটা ভুল ছিল, এখানে কোনো সন্দেহ নেই। কারণ শুরুতে যেটা কনফিউশনটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ইলেকশন কমিশনের স্টেটমেন্ট থেকে শুরু হয়েছিল। তার পরবর্তী আমাদের সময় শেষ আর সময় নেই একদম। আমরা এখানে আলোচনা করেছিলাম, এখানে বিজেপির প্রতিনিধিরা কি বলেছিল যে দিতে দেওয়া হবে না। জনতার দরবার, কারণ এই নিয়ে তর্ক বিতর্ক, দাবি পাল্টা দাবি, এই সমস্ত কিছু থাকবেই। আর প্রতিদিন আমার সঙ্গে থাকবেন জনতা, তাদের প্রশ্ন থাকবে, তাদের উত্তর কিরকম পেলেন তারাই বিচার করবেন। আর সঙ্গে থাকবেন এই নেতারা। প্রতিদিন জনতার দরবার সোম থেকে বৃহস্পতি, আবার আগামীকাল জনতার দরবার।